তাপসবাবু শিল্পমন্ত্রী হিসেবে এই প্রথম টেলিফোনে আপনার সাথে কথাবার্তা, আপনার প্রথম প্রতিক্রিয়া? না, প্রতিক্রিয়া হচ্ছে ভেরি চ্যালেঞ্জিং ফর নট অনলি মি, চ্যালেঞ্জিং ফর আস, আমাদের সকলের জন্য, এই সরকারের জন্য। এবং বর্তমান পরিস্থিতিতে ওয়েস্ট বেঙ্গলের যে প্রিভেইলিং ইভেন্ট সিচুয়েশন, তাতে নিশ্চিতভাবে এটা চ্যালেঞ্জিং, এবং এই চ্যালেঞ্জ আমরা অ্যাকসেপ্ট করছি এবং চ্যালেঞ্জ উত্তরতে হবে, এই চ্যালেঞ্জে সফল হতে হবে। তার কারণ তা না হলে বাংলার উন্নয়ন, বাংলার উন্নতি, বাংলার কর্মসংস্থান, বাংলার ছেলেমেয়েদের ভবিষ্যৎ যে জায়গায় আজকে, সেখান থেকে উত্তরণের পথ একমাত্র এই শিল্প এবং শিল্পপতিদের নিয়োগ, বিনিয়োগকারীদের এখানে তাতে আসে। তার কারণ মুখ ফিরিয়ে নিয়েছিল তো সমস্ত বিনিয়োগকারীরা, এবং এবারও তারা মোটামুটি তাদের বোনা বিস্তারা তারা বেঁধে ফেলেছিল ফিরে যাবে বলে। তো সুতরাং এটা আমাদের সকলকে মিলে আমাদের এটাকে সফল করতে হবে। আবার সেই পুরনো ঐতিহ্যে পশ্চিমবাংলার শিল্পে যেটা ছিল সেই গরিমায় ফিরিয়ে নিয়ে যেতে হবে। তাপসবাবু, আমাদের শেষ প্রশ্ন, আমি এবং অভিক এই মুহূর্তে রয়েছি, টাটাকে ফিরিয়ে আনতে পারবেন? বাংলায় যে বিভিন্ন জায়গায় বোমা বন্দুক বাঁধা হচ্ছে, সমস্ত জায়গা, সেখানে কি শিল্প হবে? আগামীকালই ছুটে যেতাম এবং তাকে অনুনয় বিনয় করে তার হাতে পায়ে ধরে ফিরিয়ে আনতাম। তবে রতনজি টাটা নেই, তার যারা উত্তরাধিকারী উত্তরসূরিরা রয়েছেন তাদের কাছে যাব এবং ফিরিয়ে আনবো টাটাকে পশ্চিমবাংলার মাটিতে। অনেক ধন্যবাদ তাপসবাবু। খুব বড় হেডলাইন তাপস রায় শিল্পমন্ত্রী এই মুহূর্তে দিলেন যে রতন টাটা আজকে বেঁচে থাকলে তিনি নিজে প্লেন করে রতন টাটার কাছে দেখা করতে যেতেন এবং টাটাকে ফিরিয়ে আনার সমস্ত চেষ্টা করছেন, কিন্তু তার উত্তরসূরি যারা, অর্থাৎ টাটা সন্সের যারা এই মুহূর্তে দায়িত্বে রয়েছেন, তাদের সাথে রাজ্যের শিল্পমন্ত্রী তিনি কথা বলবেন এবং টাটাকে ফিরিয়ে আনার কথা বলবেন। অভিক, একেবারে ময়ূক, এক্ষেত্রে দাঁড়িয়ে তাপস রায় শিল্পমন্ত্রীর দায়িত্ব পাওয়ার আগেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই আমুলের সঙ্গে বৈঠক করেছেন, একের পর এক শিল্পপতিদের সঙ্গে, উদ্যোগপতিদের সঙ্গে কথা বলছেন, বৈঠক হচ্ছে। আর শিল্প আমাদের ভবিষ্যৎ, এই ট্যাগলাইন, সেই ভবিষ্যৎ কতটা আলোকিত হবে তার দায়িত্ব অনেকটাই পড়ল তাপস রায়ের কাঁধে। ময়ূক, খুব বড় চ্যালেঞ্জ। মানে অভিক, আমি এবং তুমি সাংবাদিকতার সূত্রে জানি যে রাজ্যের শিল্প এবং রাজ্যের অর্থনীতি, এই দুটো ইনিংসকে ঘুরিয়ে দেওয়া, এই দুটোর খেলা ঘুরিয়ে দেওয়ার যে লড়াইটা এই মুহূর্তে শুরু হয়েছে, এটা যদি করে দেওয়া যায়, ইতিহাসের পাতায় নাম থাকবে, স্বপন দাশগুপ্ত ইতিহাসের পাতায় নাম থাকবে, তপস রায় ইতিহাসের পাতায় নাম থাকবে, এবং আরেকজন যাকে এই মুহূর্তে বলা হচ্ছে ডার্ক হর্স, অর্থাৎ শঙ্কর ঘোষ পর্যটন দপ্তর পেয়েছে। শঙ্কর ঘোষের দপ্তরে যে পরিমাণ সুবিধা শঙ্কর ঘোষ আছে এই মুহূর্তে, কারণ আমাদের কাছে হেভি ইন্ডাস্ট্রি এই মুহূর্তে নেই, আমাদের কাছে স্কিল ডেভেলপমেন্ট বা টেকনিক্যাল ইন্ডাস্ট্রি আমাদের কাছে কম। আমরা সেক্টর 5 এর পরে সেক্টর 6 বানাতে পারিনি, কিন্তু আমরা গোটা পৃথিবীর ইস্টার্ন হাব বা ওরিয়েন্টাল হাব, যেটা এখন বিভিন্ন বেনারসের মতন জায়গাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৈরি করেছেন, অর্থাৎ পর্যটনের রাজধানী, সেটা যদি আবার তৈরি করতে পারি, আমরা নিজেদের আধ্যাত্মিক পর্যটন যদি বাড়িয়ে দিতে পারি, আমরা যেভাবে অযোধ্যায় দেখেছি কোটি কোটি মানুষ যাচ্ছে সেখানে, তারা ব্যবসা করছে, তারা সেখানে পর্যটনের সাথে যুক্ত হচ্ছে, সেটা যদি বাংলায় হয়, শ্রী চৈতন্য মহাপ্রভুর করিডোর আমাদের এখানে বানানোর প্রতিশ্রুতি মাননীয় মুখ্যমন্ত্রী এর আগে দিয়েছিলেন। সুতরাং শঙ্কর ঘোষকেও আমরা যদি টেলিফোনে ধরতে পারি, এটাও জিজ্ঞেস করবো যে পর্যটন মানে শুধুমাত্র যে মেইনস্ট্রিম পর্যটনের বিষয়, শুধুমাত্র যে বিভিন্ন জায়গাতে একটা করে পর্যটন কেন্দ্র হলো, একটা করে পর্যটনের সরকারি দপ্তর হলো, এরকমটা না করে যদি কনভেনশনাল জায়গা থেকে বেরিয়ে নতুন ধরনের পর্যটন করা হয়, এবং সারা পৃথিবীতে যেভাবে হেলথ ট্যুরিজম চলে এসেছে, যেভাবে ওরিয়েন্টাল ট্যুরিজম চলে এসেছে, যেভাবে আধ্যাত্মিক অর্থাৎ যে কালচারাল ট্যুরিজম যেভাবে বারবারন্ত হচ্ছে, সেই সমস্ত লাভ কিন্তু বাংলার মানুষ ওঠাতে পারে। মানে আমি আবারও বলছি অভিক, গ্রামে গ্রামে পর্যটন সম্ভাবনা কিন্তু দ্বিগুণ হতে পারে। শঙ্কর ঘোষ সেটা নিয়ে ইতিমধ্যে ভাবছেন বলে আমার কাছে সূত্রের খবর আছে।
একেবারে ময়ূক, তোমার কথা সূত্র ধরেই বলবো, এই পর্যটন দপ্তরের দায়িত্ব দীর্ঘদিন একদিকে যখন ইন্দ্রনীল সেনের কাঁধেও কিছুদিন ছিল, একটা বড় মেয়াদ ছিল গৌতম দেবের কাঁধে, পর্যটন মন্ত্রী ছিলেন, তাকে হারিয়ে শঙ্কর ঘোষ শিলিগুড়ির বিধায়ক। আর সেই পর্যটন দপ্তর বাংলার পর্যটনকে আরও ত্বরান্বিত বর্ণময় করার ক্ষেত্রে শঙ্কর ঘোষ রুচিশীল, অত্যন্ত সবসময় ঠান্ডা কুলভাবে একজন মন্ত্রী, যিনি এই বাংলার পর্যটনে একটা নতুন জোয়ার আনার সম্ভাবনা তৈরি হচ্ছে ময়ূক। এবং দ্বিতীয়ত এই মুহূর্তে যেটা সবচেয়ে বড় সুবিধা বাংলার জন্য, সেটা হলো ডাবল ইঞ্জিন সরকার। ডাবল ইঞ্জিন সরকারের সুবিধাটা হলো যে খুব তাড়াতাড়ি, মানে একটা টেলিফোনে কেন্দ্রীয় মন্ত্রীর সাথে কথা বলা যাচ্ছে। কেন্দ্রীয় মন্ত্রীদের, কালকেই শুভেন্দু অধিকারী মাননীয় মুখ্যমন্ত্রী বলছিলেন যে আমরা কোনো কেন্দ্রীয় মন্ত্রীর অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছি না। কি অদ্ভুত বিষয়, কেন্দ্রীয় মন্ত্রীরা আমাদেরকে টেলিফোন করে বলছে যে মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে বলেছে যে বাংলার যা যা সাহায্য দরকার সাহায্য করো, আপনাদের কি সাহায্য লাগবে। মানে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে প্রত্যেক দপ্তর, নির্মলা সীতারামনজির দপ্তর হোক বা রাজনাথ সিং এর দপ্তর হোক বা বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রীর দপ্তর হোক, তারা টেলিফোন করে অফিসাররা বলছে যে আপনাদের কি কি লাগবে, কোন ফাইল সাইন করতে দরকার, কত টাকার ইনভেস্টমেন্টের প্রপোজাল আটকে আছে। এই যে বাতাবরণটা, এটাই তো 50 বছর ধরে আমি তুমি চেয়েছিলাম অভি। কেন উত্তর 24 পরগনাতে শুধুমাত্র হেডলাইনে থাকবে উত্তর 24 পরগনা, তুমি উত্তর 24 পরগনার ছেলে, আমি দক্ষিণ 24 পরগনা যাদবপুর সোনারপুরের ছেলে, কেন দক্ষিণ 24 পরগনা উত্তর 24 পরগনা পিছিয়ে পড়া জেলার মধ্যে আমাদেরকে গোনা হবে? কেন উত্তর 24 পরগনা বলতেই আমরা সাধারণভাবে বলবো যে ঘিঞ্জি মেট্রো লাইন, যশোর রোডের একেবারে সংকীর্ণ যশোর রোড, অথচ এখানে কত সম্ভাবনা। অশোকনগরের যে তৈল খনি, সেই তৈল খনি যদি একবার ক্লিক করে যায়, গোটা উত্তর 24 পরগনার অর্থনীতি বদলে যাবে। দক্ষিণ 24 পরগনাতে আমাদের এখানে যত জমি রয়েছে, আমাদের এখানে ফিশারিজের যে অবস্থা রয়েছে, সেই সমস্ত কিছু চেঞ্জ হতে পারে। এগুলো সাধারণ মানুষকে বোঝাতে হবে, এগুলো সাধারণ মানুষকে বোঝানোর পাশাপাশি সরকারকেও এই আয়নাটা দেখাতে হবে যে আমরা এবার আপনাদেরকে সাহায্য করতে চাই, আমরা সমর্থন করতে চাই, কিন্তু আপনারা আমাদের ভাগ্যটা ঘুরিয়ে দিন, ভাগ্যের টাকা ঘুরিয়ে দিন। 50 বছর অধিক আমরা পিছিয়ে আছি। এই মুহূর্তে আমাদের এগিয়ে যেতে হবে, আমাদের 1 নম্বর রাজ্য হতে হবে, এটাই এই মুহূর্তে স্লোগান হওয়া উচিত। ময়ূক, আরো এক প্রশ্ন রাখবো, বাংলায় গত 15 বছরে সব থেকে বেশি কোমর ভেঙে দেওয়া হয়েছে মেধাবী যুব সমাজ, বেকারদের তাদের কর্মসংস্থান কেড়ে নেওয়া হয়েছে। শিক্ষা দুর্নীতি যে সব থেকে দুর্নীতির মধ্যে অন্যতম, এই শিক্ষা দুর্নীতিতে যুব সমাজ, বেকার, শিক্ষিত মেধাবীরা একেবারে তাদের মাথায় বাজ ভেঙে পড়েছে। সেখানে জগন্নাথ চট্টোপাধ্যায় এবং দীপক বর্মনকে দায়িত্ব কাঁধে তুলে দেওয়া দুভাগে কতটা গুরুত্বপূর্ণ? আমিও রাজ্যের মন্ত্রীর সাথে যে কথা বললাম এবং তার থেকে যে বুঝলাম যে রাজ্য সরকার এই মুহূর্তে, আমরা জগন্নাথ চট্টোপাধ্যায়ের টেলিফোনে প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব, রাজ্য সরকার একটা দারুণ প্ল্যানিং করেছে। প্ল্যানিংটা হলো দীপক বর্মনের আন্ডারে যে দপ্তরগুলো রয়েছে সেগুলো পুরোপুরি একেবারে প্রি স্কুল থেকে উচ্চ মাধ্যমিক স্কুল অব্দি, অর্থাৎ নিম্ন বুনিয়াদ এবং বুনিয়াদটা, ফাউন্ডেশনটা তৈরি করে দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে দীপক বর্মনকে। দীপক বর্মন নিজে একজন স্কুল শিক্ষক, শুধু স্কুল শিক্ষক নয়, উত্তরবঙ্গে মানে কি অবস্থা উত্তরবঙ্গের স্কুলগুলো, সেটা দীপক বর্মনের থেকে ভালো কেউ বোঝে না। এর পরের ভাগটা থেকে শুরু হচ্ছে জগন্নাথ চট্টোপাধ্যায়ের কাজ, অর্থাৎ কলেজ থেকে ইউনিভার্সিটি হয়ে স্কিল ডেভেলপমেন্ট করিয়ে চাকরি পাইয়ে দেওয়া। অর্থাৎ এটা একটা ম্যারাথনের মতন করা হয়েছে এবং সেভাবেই নাকি ব্রিফিং করা হয়েছে যে জগন্নাথ চট্টোপাধ্যায় যখন একটা ছেলে বা মেয়েকে স্কিল ডেভেলপ করিয়ে তাকে সম্পূর্ণভাবে মার্কেটের জন্য প্রস্তুত করে দেবে, তখন তাপস রায়কে দেখতে হবে। তাপস রায় যেন এমন পরিস্থিতি তৈরি করে বাংলায় যাতে প্রচুর অফলাইন ক্যাম্পাসিং, অনলাইন ক্যাম্পাসিং থাকে। এই তাপস রায়ের ইন্ডাস্ট্রি মিনিস্ট্রি বা শঙ্কর ঘোষের ট্যুরিজম মিনিস্ট্রি, শারদত্ত মুখোপাধ্যায়ের স্বাস্থ্য দপ্তর, এই সমস্ত দপ্তরগুলোতে অ্যান্সিলারি ওয়ার্কফোর্স তৈরি করার মূল দায়িত্বটা দেওয়া হচ্ছে জগন্নাথ চট্টোপাধ্যায়কে। অর্থাৎ কি, প্যারামেডিক, আমাদের পশ্চিমবঙ্গে প্যারামেডিকের খুব দরকার থাকে। অর্থাৎ বিভিন্ন সময় হয়তো ডাক্তার একদম প্রত্যন্ত এলাকায় পৌঁছায়নি, আমরা হাতুড়ে ডাক্তার যাদেরকে এক সময় বলতাম, পরে গ্রামীণ চিকিৎসা বন্ধু হিসেবে তাদেরকে নাম দেওয়া হয়েছিল, এদেরকে প্যারামেডিক হিসেবে ট্রেনিং দেওয়া। এই ট্রেনিংটা স্বাস্থ্য দপ্তর এর আগেও দিয়েছে, আবারও হয়তো এটা চেষ্টা করা হবে। এই গ্রামীণ স্বাস্থ্য বন্ধুর কাজের পাশাপাশি শিল্প দপ্তরের বিভিন্ন কাজ, চায়না একটা সময় এই স্কিল ডেভেলপমেন্ট করেই, মানে আমাদের থেকে আমরা যা বানাবো তার থেকে 2 টাকা কম দামে চায়না বানিয়ে দেবে। তার এক এবং একমাত্র কারণ হচ্ছে ওদের স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিংটা।
আমাদের রাজ্যে স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং একটা সময় হতো, কিন্তু তৃণমূল আমলে স্কিল ডেভেলপমেন্ট মানে কি কত কাটমানি নেবে তা স্কিল ডেভেলপমেন্টের ট্রেনিং দেওয়া শুরু হয়েছিল। সুতরাং এই মুহূর্তে এটা যদি আবার নতুন করে হয়, ধারণা করা যাচ্ছে না আজকের এই তোমার এবং আমার যে এই বিশ্লেষণ বা এই কভারেজটা, এটা তুমি মিলিয়ে নিও আজ থেকে 5 বছর পরে যখন আমরা আবার কথা বলবো, তখন হয়তো বাংলা খোলনমচে বদলে যাবে। অনেক ধন্যবাদ ডেপুটি এক্সিকিউটিভ এডিটর ময়ূক রঞ্জন ঘোষ। রিপাবলিক বাংলায় কোনো আভাস নয়, সঠিক খবর সবার আগে। রাজ্যের কোন দপ্তর পাচ্ছেন কোন মন্ত্রী, ইতিমধ্যেই বাংলায় নতুন মন্ত্রীদের যে তালিকা 12টার মধ্যে সম্ভবত সূত্রের খবর পূর্ণাঙ্গ তালিকা পাওয়া যাবে সম্প্রসারিত মন্ত্রিসভার, কে কোন দপ্তরে, কে যারা পূর্ণমন্ত্রী, যারা স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী, যারা প্রতিমন্ত্রী তারা কে কোন দপ্তর পাচ্ছেন। উচ্চশিক্ষামন্ত্রী হচ্ছেন জগন্নাথ চ্যাটার্জি, স্কুল শিক্ষামন্ত্রী হচ্ছেন দীপক বর্মন, শিল্পমন্ত্রী বাণিজ্যমন্ত্রী তাপস রায়, অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ, বনমন্ত্রী এবং একই সঙ্গে পরিবেশ মন্ত্রীর দায়িত্ব মনোজ ওরাওকে। বিস্তারিত জানার আগে সব সময় নজর রাখুন রিপাবলিক বাংলায়। আর কিছুক্ষণের মধ্যে পূর্ণাঙ্গ তালিকা, যে 35 জন মন্ত্রী, পূর্ণমন্ত্রী, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং প্রতিমন্ত্রী পদে শপথ নিয়েছেন, তাদের সম্প্রসারিত মন্ত্রিসভায় কে কোন দপ্তর পাচ্ছেন জানার জন্য চোখ রাখুন রিপাবলিক বাংলায়। ফার্স্ট অ্যান্ড এক্সক্লুসিভ রিপাবলিক বাংলায় কে কোন দপ্তর পাচ্ছেন, কোনো ভাষা কোনো সূত্রের খবর, কোনো ধোঁয়া খবর নয়, সঠিক খবর আপনাদের সামনে। কে কোন দপ্তর পাচ্ছেন তার আংশিক তালিকা আপনাদের সামনে আনলাম, পূর্ণাঙ্গ তালিকা দেখার জন্য নজর রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।